শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অংশ। আমরা পদার্থবিজ্ঞান আজকে চ্যাপ্টারটা শেষ করব। পদার্থবিজ্ঞান আমরা বেশ কয়েকদিন ধরে করতেছি, আজকে চ্যাপ্টারটা শেষ করব। প্রথমে আসতেছি পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব, effect of temperature on change of state। পদার্থ তিনটি অবস্থা থাকতে পারে, আমরা আগে জানি যে কঠিন, তরল, বায়বীয়, এই তিনটা অবস্থা থাকতে পারে। পদার্থের অবস্থাগুলো নির্ভর করে বায়ুচাপ এবং তাপমাত্রার উপর। এই যে পদার্থ কঠিন, তরল বা বায়বীয় হচ্ছে, এগুলো বায়ুচাপ এবং তাপমাত্রার উপর। তাপমাত্রার সাথে আমরা সংশ্লিষ্ট জানি যে বরফকে তাপ দিলে তরল পদার্থ হচ্ছে, তরল তাপ দিলে আবার বায়বীয় পদার্থ যেটা জানি। এর সাথে এখানে নতুন সংযুক্ত হচ্ছে যে বায়ুচাপও ব্যবহার হবে, বায়ুচাপের কারণে কঠিন, তরল, বায়বীয় হতে পারে। প্রথমে তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে তাপ প্রয়োগ করলেও আরো তাপ প্রয়োগ করে সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ে না। কি বলা হলো, প্রথমে তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে তাপ প্রয়োগ করলেও বস্তুর তাপমাত্রা বাড়ে না। নতুন কথা আছে। পদার্থের অবস্থাগুলো নির্ভর করে বায়ুচাপ এবং তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়বে কি বাড়বে না এটা নির্ভর করে বায়ুচাপ এবং তাপমাত্রার উপর। তো এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে যে গলন, বাষ্পীভবন, এগুলো কি। গলন হচ্ছে তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে, কোন পদার্থ আছে তাপ প্রয়োগে গলানো হচ্ছে, এগুলো তরলে পরিণত করাটাকে বলা হচ্ছে গলন। আর গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় গলতে শুরু করে, যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে সেই তাপমাত্রা হচ্ছে গলনাঙ্ক। সমস্ত পদার্থ না গলা পর্যন্ত এই তাপমাত্রা স্থির থাকে। সমস্ত পদার্থ না গলা পর্যন্ত এই তাপমাত্রা কি হবে, স্থির থাকবে। ওই যে বলছে যে চাপের উপর নির্ভর করে, তাপের উপর নির্ভর করে, বায়ু ব্যবস্থার উপর নির্ভর করে। তাই গলন হচ্ছে এটা প্রক্রিয়া, আর গলনাঙ্ক হচ্ছে তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা। এরপর আসি বাষ্পীভবন। পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে আছে তরল হয়ে যাচ্ছে বাষ্প, এই যে প্রক্রিয়া হচ্ছে ঘটনাটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন দুইভাবে হয়, একটা বাষ্পায়ন পদ্ধতিতে, একটা স্ফুটন পদ্ধতিতে। বাষ্পায়নটা কি, যে কোনো তাপমাত্রা তলে শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্প হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। তোমরা নিজেরাই পরীক্ষাতে করতে পারো, বাসায় একটা বাটিতে কিছু পানি নিয়ে জানলার সাইডে যদি রেখে দাও বা ঘরে কোণে রেখে দাও, 2 দিন পরে দেখবা যে বাড়িতে কোনো পানি নেই, অটোমেটিক এটা বাষ্প হয়ে গেছে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাষ্পায়ন। আর স্ফুটনটা কি, তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রা তলে সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। আমরা যে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ বা হিট দিই, ফলে বাষ্প সকল অংশ থেকে বাষ্প হচ্ছে। বাষ্পায়ন শুধু উপর অংশ থেকে, আর স্ফুটন হচ্ছে সকল অংশ থেকে। স্ফুটন বলে দুটোর পার্থক্য আছে। আর স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় বাষ্প হচ্ছে, শুরু করতেছে, যে নির্দিষ্ট তাপমাত্রা কোনো তরল স্ফুটন হয় তাকে ওই তরল স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্কের মান চাপের উপর নির্ভর করে, চাপ এবং কম বা বেশির উপর নির্ভর করে। এইটাকে ব্যবহার করে আমাদের প্রেসার কুকার, অন্যান্য যন্ত্রগুলো তৈরি করা হয়েছে। এই সংজ্ঞাগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে পড়তে হবে এবং আয়ত্ত করতে যেন সহজে বুঝতে পারে, জানতে পারো। বৈশিষ্ট্য, ঘনীভবন হতে পারে উষ্ণতা হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বায়ু ব্যবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হওয়ার প্রক্রিয়া ঘনীভবন বলে। আগে আমরা কঠিনকে তরল, তরলকে বাষ্প করছি, উল্টোটা, বাষ্পটাকে কি করতেছি, উষ্ণতা হ্রাস ঘটিয়ে পদার্থের বায়ু অবস্থা থেকে তরলে রূপান্তর করতে যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঘনীভবন। আমাদের বইয়ে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমি তোমাদের দেখাচ্ছি কি বলছে। তাপমাত্রা দিলাম 0 ডিগ্রি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 177 পৃষ্ঠার গ্রাফ যে আছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে যেটা দেখানো হয়েছে যে এক্স অক্ষ বরাবর সময় দেওয়া হয়, সময় দেখানো হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা দেখানো হয়েছে। তো 0 থেকে নিচে এই
আবার আসি, 0 থেকে নিচে তাপমাত্রা বৃদ্ধি যখন পাই সেটা অর্থ হচ্ছে তাপমাত্রা, মানে বরফ কিন্তু কঠিন বরফ, বরফ কিন্তু কঠিন বরফ 0 থেকে নিচে যখন ছিল, অর্থাৎ এই 0 এই বিন্দুতে ছিল, তখন অনেক কঠিন বরফ, তাপ প্রয়োগ করা হয়েছে, আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 0-তে আসছে। তার মানে তাপমাত্রাটা কঠিন বরফ থেকে বরফে রূপান্তরিত হলো, এবং বরফে আসার পর 0 বিন্দুতে আসার পরে যখন তাপমাত্রা বৃদ্ধি করব, তখন সম্পূর্ণ বরফ না গলা পর্যন্ত এই সময় বাড়ছে, কিন্তু তাপমাত্রা বাড়ে নাই। সময় বাড়ছে কিন্তু তাপমাত্রা বাড়ে নাই, এটাই দেখানো হয়েছে। তাপমাত্রা স্থির আছে, সম্পূর্ণ বাস্তব করে না যাওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির আছে, সেটাই দেখানো হয়েছে। সময় কিন্তু দেখা যাচ্ছে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় নাই। তার মানে কঠিন বরফ থেকে যখন বরফে আসে, বরফ যখন গলতে শুরু করলো, সম্পূর্ণ বরফ না গলা পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন হবে না। এবার যখন সম্পূর্ণ বরফ গলে গেল, যখন আবার তাপ প্রয়োগ করবো, তখন এই যে কতদূর বাড়তে পারে, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাতে পারে। 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি পাওয়া যখন 100 হয়ে গেল, তখন বাষ্প হওয়া শুরু করবে। এখন সম্পূর্ণ পদার্থ বাষ্প না হওয়া পর্যন্ত, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি কিন্তু পাচ্ছে না, সময় বাড়তেছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। 100 ডিগ্রি সেলসিয়াস যখন সম্পূর্ণ বাষ্প হয়ে যাবে, তখন আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে, যেটাকে হ্যাঁ প্লাজমা আমরা বলতেছি। যে বাষ্পের পরেও আরেকটা অবস্থা আছে। এই গ্রাফে এটাই দেখাতে অনেকে জানতে চেয়েছে যে গ্রাফে কি বোঝানো হয়েছে, এটাই বোঝানো হয়েছে যে নিম্ন 0 থেকে নিম্নে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা পরিবর্তন হয়, 0 থেকে 0 পর্যন্ত সম্পূর্ণ না গলা পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন হবে না। আবার যখন সম্পূর্ণ গলে পানি হয়ে গেল, পানিটা বাষ্প তাপমাত্রা বাড়তে বাড়তে 100-এ না যাওয়া পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, সময়ও বাড়তেছে, তাপমাত্রাও বাড়তেছে। আবার যখন 100-এ পৌঁছাবে, তখন সম্পূর্ণ বাষ্প না হওয়া তাপমাত্রা পরিবর্তন হবে, তখন বাষ্প হয়ে যাবে, তখন বাষ্পের তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকবে। এটা এখানে দেখানো হয়েছে গ্রাফে। বিভিন্ন বিষয়ের উপর বাষ্পায়ন নির্ভরশীলতা রয়েছে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? বায়ু প্রবাহ কম বেশির কারণে বাষ্পায়ন কম বেশি হবে। তলের উপরিতলের ক্ষেত্রফলটা যদি বেশি হয়, বাষ্প বেশি হবে, ক্ষেত্রফল কম হলে বাষ্পটা কম হবে। তলের প্রকৃতি, তলটা কি টাইপের, পানি নাকি মিল্ক নাকি কেরোসিন, তার উপর নির্ভর করে বাষ্পটা। তলের উপর চাপ কম বেশি কারণেও বাষ্প কম বেশি হবে। এই বিষয়গুলো বইয়ে তোমাদের সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে 178 পৃষ্ঠায়, ভালোভাবে পড়ে নিবে। এবার আমরা আস্তে আস্তে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ কি জিনিস, আমাদের বইটা সংক্ষিপ্ত আলোচনা আছে। তাপ ধারণ ক্ষমতা বা হিট হচ্ছে কি? তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি। খেয়াল করো, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি বলে। কোন বস্তু, কতটুকু বস্তু উল্লেখ নাই, তার মানে তাপ ধারণ ক্ষমতার ব্যাপারে বস্তু কতটুকু কি পরিমাণ সেটা প্রয়োজন নেই। যে কোনো বস্তু হতে পারে, কিন্তু তাপমাত্রা বাড়াবো 1 কেলভিন, এতে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটাকে বলা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি। একে সি দ্বারা প্রকাশ করা হয় এবং একক জুল পার কেলভিন। তাপ ধারণ ক্ষমতা বস্তুর উপাদান ও ভরের উপর নির্ভরশীল। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা সহজ, যে কোনো বস্তু তাপমাত্রা বাড়াবো 1 কেলভিন, এতে যে তাপের প্রয়োজন হয়। এবার আসি সূত্র, যে কোনো বস্তুর তাপমাত্রা যদি T1 থেকে T2 বাড়াতে ধরা যাক কি পরিমাণ তাপ লাগে, তাহলে তাপ ধারণ ক্ষমতা C সমান Q ভাগ T2 ভাগ T1, বা ডেল্টা থিটাও লিখতে পারি। কি হবে, বস্তুটার তাপমাত্রা T1 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, এতে যদি Q তাপ লাগে, তাহলে তাপ ধারণ ক্ষমতা C সমান হবে Q ভাগ T2 ভাগ T1। এটা হলো সূত্র, তাপ ধারণ ক্ষমতা বের করার সূত্র। তাপের পার্থক্য দিয়ে ভাগ করব। যেমন এটা খ নম্বরে খুব বেশি আছে, কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা 5000 জুল পার কেলভিন বলতে কি বুঝো? সহজভাবে বলতে পারবো, বস্তু যতটুকুই হোক তাপমাত্রা বাড়াবো 1 কেলভিন, আর তাপ কতটুকু লাগবে 5000 জুল। এই যে 1 কেলভিন তাপমাত্রা বাড়াবো, 1 কেলভিন তাপমাত্রা বাড়াবো, তাপের প্রয়োজন 500 জুল, এভাবে বলতে পারি। অথবা বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের গুণফলের মান 500 জুল পার কেলভিন হলেই হলো। দুইটা যে কোনটাই বলতে পারি, অথবা দুটাই বলতে পারি। খ নম্বরে আসে, এবার আসে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট।
1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর প্রধান আপেক্ষিক তাপ বলে কেজি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক জুল পার কেজি পার কেলভিন। ওটার সাথে এটার পার্থক্য একই, একটা শুধু এখানে ভর উল্লেখ করা আছে, আপেক্ষিক তাপে বা স্পেসিফিক হিটে ভর উল্লেখ আছে আর তাপ ধারণ ক্ষমতায় ভরের উল্লেখ নেই। যেহেতু এখানে ভরের উল্লেখ আছে সেই জন্য এখানে পার কেজি আসছে, সংখ্যাটা একই রকম। তাহলে তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে ভরের দরকার নেই, কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে ভরের প্রয়োজন রয়েছে। সুতরাং একই রকম m ভরের বস্তু T1 থেকে T2 বরাবর তাপ Q যদি লাগে তাহলে S সমান হবে Q ভাগ m ইনটু T2 মাইনাস T1। এখন যদি আমার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝে চাওয়া হয় তাহলে কি হবে? এই সংজ্ঞা থেকে বলতে পারবা বস্তুর কতটুকু হবে 1 কেজি, তাপমাত্রা কতটুকু বাড়াবো 1 কেলভিন, আর কতটুকু তাপের প্রয়োজন হবে 400 জুল। দেখো 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 400 জুল তাপের প্রয়োজন। নিজস্ব ভাষায় বলতে পারবা, সংজ্ঞাটা যদি বুঝো নিজস্ব ভাষায় বলতে পারবা। নেওয়াজ কি পারা যাবে? মিস্টার নেওয়াজ? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে ফাইন। তোমাকে গণিত অংশ কি ছিল নাকি ছিল না? গণিত ক্লাসে ছিল? জি স্যার ছিলাম তো স্যার। আচ্ছা ফাইন, আমি একসময় খুঁজতেছিলাম পাচ্ছিলাম না, যাই হোক পরে অবশ্যই দেখো কোনো জায়গায় প্রবলেম হলে বলবে। কিছু বস্তুর আপেক্ষিক তাপ মুখস্থ রাখার লাগবে, কিছু বস্তুর আপেক্ষিক তাপ মুখস্থ রাখলে তোমাদের কাছে যারা পুরান বই আছে এই 6টা বইয়ে পাবা, নতুন বই দেয় নাই, নতুন বইটা পড়ছি জোড়া খিচুড়ি। হ্যাঁ, এই আপেক্ষিক তাপগুলো অবশ্যই মুখস্থ রাখলে এমসিকিউ আসে আর অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, কারণ এই কয়েকটা বস্তুর তথ্য সাধারণত দেওয়া থাকে না প্রশ্নে, তাদের মুখস্থ রাখা লাগবে না। পানির আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ কাকে বলে কিছু আমি বললাম, যেমন 4200 জুল পার কেজি পার কেলভিন। আমরা পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝে যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই বলতে পারবা যে 1 কেজি পানি নিব, তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, এতে 4200 জুল তাপের প্রয়োজন। বরফের 2100, জলীয় বাষ্পের 2000, সীসা 130, তামা 400, রূপা 230। তোমাদের বইয়ে রূপার কি ব্যবহার, রূপার অঙ্ক আছে, রূপা না দিয়ে ওখানে সোনা দিয়েছে, 230 ব্যবহার করেছে। আর তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্য ভালোভাবে করে নিবেন। একটা সংজ্ঞা বলবে, একটা একক বলবে, একটা উদাহরণ দেবে, একটা প্রতীক দিবে, এটা তো হয়ে গেল, 4টা পার্থক্য হয়ে গেল। সম্পর্ক আমরা স্থাপন করবো এবারে, দুটোর মধ্যে সম্পর্কটা কি। কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তার এই তাপ ধারণ ক্ষমতা, আর আবার যদি বস্তুর উপাদানে আপেক্ষিক তাপ এজ হয় তবে একক ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এজ জুল তাপের প্রয়োজন হবে। এর সাথে এটা সম্পর্ক হচ্ছে যে ভরটা শুধু লাগাই দিলাম একক ভরের। এখন ওইটাকে আমরা বলতেছি যে অতএব 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন হচ্ছে এস জুল। সেখানে যদি 1 কেজি জায়গায় এম কেজি হয়, 1 কেজি জায়গায় এম কেজি হয় তার তাপ কত লাগবে এম এস জুল। এটি এম কেজি ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতা। এম কেজি ভরের বস্তুর তাপ, এম কেজি কোন বস্তুর ভর হয় তার তাপ ধারণ ক্ষমতা হবে এম কে এম এস জুল। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সি সমান এম এস জুল। আমরা বলতে পারি তাপ ধারণ ক্ষমতা সমান ভর বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ, এটাই হলো তাদের মধ্যে সম্পর্ক, বা আপেক্ষিক তাপ সমান হবে তাপ ধারণ ক্ষমতা ভাগ ভর, এটাই হলো তাদের মধ্যে সম্পর্ক। এভাবে ব্যাখ্যা করতে পারি অথবা গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে পারি। গাণিতিক ভাবে আমি দেখাচ্ছি। আমরা আপেক্ষিক তাপের সূত্র পড়লাম এস সমান কিউ ভাগ এম টি2 মাইনাস টি1। এখান থেকে তাপের মানটা বের করে নিলাম, কিউটা হচ্ছে তাপ, এম এস টি2 মাইনাস টি1। আর তাপ ধারণ ক্ষমতা সি সমান পড়ছে কিউ ভাগ টি2 মাইনাস টি1, সেখান থেকে তাপের মানটা বের করে নিলাম। কারণ এটাও কিউ এটাও কিউ, দুইটাই সমান, এই যে দুইটা সমান লিখে দিলাম, টি2 মাইনাস টি1 ভাগ করে বাদ দিয়ে দিলাম, শুধু সি সমান এম এস। সিটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, এমটা হচ্ছে ভর আপেক্ষিক তাপ। আমরা গাণিতিক ভাবেও দেখাতে পারি, গণনা করেও দেখাতে পারি। এখন আমরা সংজ্ঞা পড়লাম, সূত্র পড়লাম। এখন 10 কেজি সোনা, তোমাদের বই 180 পৃষ্ঠায় অঙ্কটা আছে। 10 কেজি সোনার তাপ ধারণ ক্ষমতা বের করতে বলা হয়েছে। কি কি দেওয়া আছে? বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, 10 কেজি, আর আপেক্ষিক তাপ 230 জুল পার কেজি। সোনার আপেক্ষিক তাপ প্রশ্ন তোমাদের বইয়ে এখানে 230 জুল পার কেজি পার কেলভিন দেওয়া আছে। ছকের মধ্যে আছে রূপা, বইয়ে এখানে ব্যবহার করেছে 180 পৃষ্ঠায়
সোনার আপেক্ষিক তাপ 230 জুল পার কেজি পার কেলভিন ব্যবহার করেছে, ওই অনুসারে আমরা দিয়েছি। তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা তাপধারণ ক্ষমতা হবে, এখানে ভুল লিখেছি আমি, ঠিক করে দিচ্ছি। তাপধারণ ক্ষমতা যে মানগুলো ছিল সেই মানগুলো লিখে দিলাম। এখন সূত্র, তাপধারণ ক্ষমতা সূত্র সি সমান এমএস, মান বসিয়ে দাও। M10 S 230 এত জুল পার কেলভিন, 2300 জুল পার কেলভিন বের হয়ে গেল, সহজে বের হয়ে গেল। হ্যাঁ, বই কিন্তু এগুলো আছে, এগুলো তো ডিটেলস দেখায়নি, খালি দেখাইছে সি সমান এত জুল পার কেলভিন দেখিয়ে দিয়েছে। আমরা ডিটেলস করে একটু দেখালাম। তোমার সবসময় ডিটেলসে দেখাবে, তাহলে তোমাকে বুঝতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। বইতে আমাদের আরেকটা অঙ্ক দিয়েছে এখানে 180 পৃষ্ঠায়। 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করবো। এবার পানির যে মানগুলোতে আসলে লিখে ফেললাম। এখানে দেখো এস কিন্তু 4200 জুল পার কেলভিন, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, ছোটের মধ্যে যেটা দেখলাম মান বের হয়ে গেল 42000 জুল পার কেলভিন। তাহলে খেয়াল করো, পানি 10 কেজি, তার তাপ ধারণ ক্ষমতা 42000 জুল পার কেলভিন। আর ওইখানে সোনাও কিন্তু 10 কেজি, তার আপেক্ষিক তাপ কম, কত দেখলাম আমরা, 2300 জুল পার কেলভিন। তার মানে বস্তু সমান, ওখানেও 10 কেজি, সোনাও 10 কেজি, পানিও 10 কেজি। সোনার তাপ ধারণ ক্ষমতা অনেক কম, পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। তার মানে কি, পানি অনেক বেশি তাপ ধারণ করতে পারে। সে কারণে তোমাদের বইয়ে কিন্তু বলা হয়েছে যে, খেয়াল করবা, যার অর্থ হলো সোনা কিংবা অন্য কোনো বস্তুকে চট করে উত্তপ্ত করা যায়, কিন্তু পানিকে এত সহজে উত্তপ্ত করা যায় না। অর্থাৎ অন্যান্য বস্তুকে যত সহজে উত্তপ্ত করা যায়, পানিকে তত সহজে উত্তপ্ত করা যায় না। কারণটা কি, পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। যেহেতু তার আপেক্ষিক তাপ বেশি, সেই কারণে তার তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। ওখানে 2300, এখানে 42000, অনেক বেশি। তো সেই কারণে তোমাদের এখানে একটা প্রশ্ন করেছি যে, বরফ, সীসা, তামা, রূপা, পানি, এদের মধ্যে কোনটিকে সহজে উত্তপ্ত করা যায়? অনেকগুলো বস্তু আছে, তাহলে কি হবে, যার আপেক্ষিক তাপ কম তাকে সহজে উত্তপ্ত করা যায়। মনে রাখতে হবে, যার আপেক্ষিক তাপ কম তাকে সহজে উত্তপ্ত করা যায়, আর যার আপেক্ষিক তাপ বেশি তাকে উত্তপ্ত করতে অনেক বেশি সময়, কারণ তাপটা সে ধারণ করতেছে। এখানে আমরা বলতে পারি, যেহেতু এখানে রূপার আপেক্ষিক তাপ সবচেয়ে কম, তাহলে রূপাকে সহজে উত্তপ্ত করা যাবে। এভাবে এমসিকিউ গুলো তুমি উত্তপ্ত সহজেই করতে পারবে। হ্যাঁ স্যার সীসা, হ্যাঁ বলো। সীসার আপেক্ষিক তাপ 130, হুম। এটা স্যার সব থেকে কম। সীসা এখানে কম, তাহলে আমি ভুল লিখছি, সীসা হবে, ঠিক করে দিচ্ছি। ঠিক বলেছ, আমি সীসা খেয়াল করিনি, অবশ্যই সীসা হবে। ঠিক বলেছ, সীসার যেহেতু আপেক্ষিক তাপটা কম, ওদের তার তাপ ধারণ ক্ষমতাও কম হবে, এবং ফলে সে সহজে উত্তপ্ত হবে। এটা বুঝতে পেরেছ? ফাইন। ফারহানকে খুঁজতেছিলাম, ফারহান কোথায়? ফারহান নাই কেন? ফারহান তো বলছিল যে কি এমসি গুলো উত্তর পারেনি, যেটা দেখো এই ধরনের যদি কারো সমস্যা থাকে যেটা পারে নাই আমাকে জানাবে, আমি করে দিব, কোনো অসুবিধা নেই। অথবা আগামী দিনে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, উত্তর হবে। আমি যতজনে ফোন করেছে জানিয়েছে সবাই 20 পেয়েছে, এই জন্য ভাবছি যে সবাই পেয়েছ। আরো যদি সমস্যা থেকে আমি জানাবে, আমি নেক্সট ক্লাসে উত্তরগুলো বলে দিব। এবার তাপ পরিমাপের সূত্র আসি। আমরা আপেক্ষিক তাপ পড়লাম, তাপ ধারণ ক্ষমতা পড়লাম, এবার তাপ পরিমাপের সূত্র আসি।
বস্তু তাপ গ্রহণ করতেও পারে, বর্জন করতেও পারে। তাপ বা গৃহীত তাপ বা বর্জিত সূত্র একটাই, কিউ সমান এম এস ডেল্টা থিটা। কিউ তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। শুধু তাপ হতে পারে, তাপটা আবার গৃহীত তাপও হতে পারে, বর্জিত তাপও হতে পারে। সূত্র একটা, এম এস ডেল্টা থিটা। এখানে তোমার একটা আপেক্ষিক তাপের অঙ্ক দেওয়া হয়েছে। 2 × 10⁻³ গ্রাম বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করতে 42 জুল তাপের প্রয়োজন হলে আপেক্ষিক তাপ চাওয়া হয়েছে। কি কি মান দেওয়া আছে লিখে ফেললাম। বস্তুর ভর গ্রাম থেকে কেজিতে রূপান্তর করেছি, আর তাপ 42 জুল আছেই। তাপমাত্রা বৃদ্ধিটা ডিগ্রি সেলসিয়াস সরাসরি কেলভিনে রূপান্তর করেছে। আপেক্ষিক তাপ দেওয়া আছে। আপেক্ষিক তাপ আমরা সূত্র জানি, বসিয়ে দাও। কিউ ভাগ এম ডেল্টা থিটা লিখতে পারো, আবার কিউ ভাগ এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান লিখতে পারো। তোমাদের বইয়ে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে, টি টু মাইনাস টি ওয়ান। টি টু মাইনাস টি ওয়ান মানে তাপমাত্রা পার্থক্য। তাপমাত্রা পার্থক্যে ডেল্টা থিটা বা ডেল্টা টি লেখা যায়। মানগুলো বসিয়ে দাও, সব মান আছে, মানগুলো বসিয়ে দিলে রেজাল্ট চলে আসবে। অনেক সহজ। তুমি যদি সূত্র জানো এবং ক্যালকুলেশনের নিয়মটা জানো, তাহলে অঙ্কগুলো করা অনেকটা সহজ। অর্থনীতি অনেক কঠিন বা আসলে কঠিন না, যদি বুঝতে পারো অনেক সহজ। এবার আরেকটা আসি, এখানেও 42 জুল তাপ প্রয়োগ করা হয়েছে। তাপমাত্রা কত বৃদ্ধি হবে? তাপমাত্রা বৃদ্ধি চাওয়া হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি চাওয়া হয়েছে, ভর দেওয়া আছে, তাপ দেওয়া আছে। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি চাওয়া হয়েছে। আপেক্ষিক তাপ বের করতে হয়েছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে। একই টাইপের অঙ্ক, সূত্র আমরা ব্যবহার করবো, ডেল্টা থিটা বা টি টু মাইনাস টি ওয়ান ব্যবহার করবো। মানগুলো বসিয়ে দাও, রেজাল্ট চলে আসছে। পার্থক্যের ক্ষেত্রে কেলভিনকে সরাসরি ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস সরাসরি কেলভিন লিখতে পারবো। হয়ে গেল। এবার আসি, এত গ্রাম পানিকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে তাপের পরিমাণ নির্ণয় করো। তাহলে পানিটা কি গ্রাম আছে, সেটা কেজিতে রূপান্তর করব। তাপ তো চাওয়া হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, বের করে নিয়েছি। আপেক্ষিক তাপ এখানে দেওয়া নাই, প্রশ্নে দেওয়া নাই, কিন্তু যেহেতু পানির কথা বলা হয়েছে, এই জন্য আপেক্ষিক তাপ 42 জুল পার কেজি পার কেলভিন ধরে নিতে হবে। আমি বললাম যে কিছু কিছু জিনিস প্রশ্নে উল্লেখ না থাকলেও ধরে নিতে হবে, এটা ছোট্ট মুখস্থ করতে হবে। এবার সূত্র ব্যবহার করো, কিউ সমান এম এল থিটা ব্যবহার করে দিলাম, মান চলে আসলো। তারপর মানটা চলে আসলো। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এবার এটা হায়ার অর্ডার অঙ্ক, একটু অতিরিক্ত চিন্তা করতে হবে যে একটা তামার বস্তু দেওয়া আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে, তার ব্যাস দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি করতে হয়েছে এবং তামার ঘনত্ব দেওয়া আছে। ঘনত্বের অঙ্ক আমরা এই চ্যাপ্টারে করিয়ে নাই, আগের চ্যাপ্টারে করেছি। এখানে দেখো আগের চ্যাপ্টারের সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে। এটা বলছি আবার হায়ার অর্ডার চিন্তা করতে হচ্ছে। তামার দৈর্ঘ্য সেন্টিমিটার ছিল মিটারে রূপান্তর করলাম, ব্যাসার্ধ ছিল সেটাকে ব্যাসে রূপান্তর করলাম, এবং মিলিমিটারটাকে মিটারে 1000 দিয়ে ভাগ করে মিটারে রূপান্তর করেছি। ঘনত্ব দেওয়া আছে, তাপের পরিমাণ চাওয়া হয়েছে, তাপমাত্রা বৃদ্ধিটা দেওয়া আছে, আপেক্ষিক তাপ 400, যে তামা বলেছে, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন লিখে ফেললাম। এবার আমরা কত তাপের প্রয়োজন, আগে তামার আয়তনটা বের করার লাগবে। আগে তো আমার এখানে আয়তন বের করার লাগবে। আমি যদি বললাম যে একটু হায়ার অর্ডার, আগে চিন্তা থেকে একটু বেশি চিন্তা করতে হবে। খেয়াল করো, এখানে তার যেহেতু তারের সিলিন্ডার আকৃতি, তার হচ্ছে সিলিন্ডার আকৃতি, এই জন্য সিলিন্ডার আকৃতির আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এর আমরা পরিমিতিতে ব্যবহার করেছি, আবার পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ব্যবহার করেছি। মান বসিয়ে দিলাম, আয়তন চলে আসলো। মান বসিয়ে দিলাম, আয়তন চলে আসলো। এবার যেটা আমরা করব, তাপমাত্রাকে উত্তর করে প্রয়োজনীয়তা কিউ সমান এম এস ডেল্টা থিটা। এম এর মান আছে না, এম এর মান নাই, খেয়াল করো এম এর মান নাই, তামার কতটুকু আমরা জানি না। এস এর মান আছে, ডেল্টা থিটার মান আছে, কারণ এম এর মানটাকে আমরা আবার লিখবো রো ভি, কারণ আমরা আগের অধ্যায় থেকে জানি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। যেহেতু ঘনত্বের মান দেওয়া আছে প্রশ্নে, যেহেতু ঘনত্বের মান আছে, ঘনত্বের ভরটাকে ঘনত্বে রূপান্তর করলাম। এবার মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলাম, মান চলে আসলো। দেখো কিভাবে চিন্তা করতে হলো, তামা ছিল, তামাটাকে আমরা আয়তনে রূপান্তর করলাম, সেটাকে ঘনত্বে রূপান্তর করলাম, তারপর আসলাম। আমি আবার আসতেছি, একটু আবার আলোচনা করতেছি।
যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম। হ্যাঁ, এখন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তামার বস্তুটা, তো বস্তুটা কতটুকু জানা নাই, সেই জন্য তার আয়তন বের করে নিলাম, মান বসিয়ে দিলাম, বলে রেজাল্ট চলে আসলো। এবার আমরা তাপের সূত্র বের করলাম, প্রয়োজনীয় তাপ এম এর মান দেওয়া ছিল না, সেটাকে ঘনত্বে রূপান্তর করলাম, মান বসিয়ে দিলাম, রেজাল্ট চলে আসলো। এবার একটা সৃজনশীল ক্রিয়েটিভ প্রশ্ন আসবো। ক্রিয়েটিভ প্রশ্নটা কি দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 19.60 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তামা সুষম বলকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। তামার বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, এটাকে তাপমাত্রা বৃদ্ধিতে 100 করে 100-এ নিয়ে যাওয়া হয়েছে। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে এবং তামার বলের ভরও দেওয়া আছে। প্রশ্ন কি করেছে, বাষ্পায়ন কাকে বলে আমরা সংজ্ঞা পারবো। 2 × চেপে ধরে জল লাগে যায় কেন, এটা আমরা এখন পড়ি নাই, তো আজকে এটা পড়বো, পরে আসতেছি। তামার বলে তাপের পরিমাণ নির্ণয় করুন। তামার বলে তাপের পরিমাণ, তামার বলটা কিন্তু কি করেছে, তাপ গ্রহণ করেছে। গ্রহণ করতে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। তার মানে কি, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কতটুকু তাপ গ্রহণ করেছে সেটা বের করতে বলা হয়েছে। উদ্দীপকের উত্তপ্ত বলটি তামার বলটি চিত্রে রিংয়ে প্রবেশ করানো সম্ভব কিনা গাণিতিকভাবে দেখাইতে হয়েছে। তামারটার ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, ওই তামাটাকে এই রিং এর মধ্যে, রিংটারও ক্ষেত্রফল দেওয়া আছে 20 মিটার স্কোয়ার, এর মধ্যে ঢুকানো সম্ভব কিনা, প্রবেশ করানো সম্ভব কিনা সেটা চাওয়া হয়েছে। হায়ার অর্ডার প্রশ্ন, অনেক হায়ার অর্ডার, কিচ্ছু না, একটু যদি সহজভাবে চিন্তা করো অনেক সহজ এটা সমাধান করতে পারবা। আমি তোমাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। যে মানগুলো দেওয়া ছিল লিখে লিখলাম, কতটুকু তাপ, তামাটা কতটুকু তাপ গ্রহণ করলো বলে দিলাম, তামা কতটুকু তাপ গ্রহণ করলো বলে দিলাম। যে তামার ভর হচ্ছে 25 গ্রাম ছিল, এটাকে আমরা কেজিতে রূপান্তর করেছি। তামার আত্মিক 400 আর তাপমাত্রার পার্থক্য 75 কেলভিন, এই পরিমাণ তাপ গ্রহণ করেছে। এটা গ আমরা করে ফেললাম, শেষ। এবার ঘয়ে আসি। আদি ক্ষেত্রফল, প্রথমে তামাটার ক্ষেত্রফল এত দেওয়া আছে, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা দেওয়া আছে, ক্ষেত্রফল সহ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ বিটা, দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, ওটাকে 2 দিয়ে গুণ করে ক্ষেত্রফল প্রসারণ সহগ বের করলাম। তাপমাত্রা বৃদ্ধি কতটা সেটাও দেওয়া আছে। এবারে আমরা ক্ষেত্রফল সহগ থেকে আমরা মানগুলো বের করলাম। ক্ষেত্রফল প্রসারণ মানে তাপমাত্রা বৃদ্ধির পর ক্ষেত্রফল প্রসারণ কতটুকু হচ্ছে খেয়াল করো। আমি আবার আসতেছি, যেহেতু তামার ক্ষেত্রফল দেওয়া আছে, রিং এর ক্ষেত্রফল দেওয়া আছে, সেজন্য ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। তাপমাত্রা বৃদ্ধির পর ক্ষেত্রফল কত হলে এটা বের করা লাগবে। আমরা জানি ক্ষেত্রফল সহগ a2 - a1 ভাগ a1 t2 - t1, এখান থেকে a2 মানটা বের করে নিলাম, a1টার পাশে যোগ হয়েছে, বিটার মান আছে, এখানে a1 এর মান আছে, তামার পার্থক্য আছে, a1 এর মান আছে, বসিয়ে দিলাম। খেয়াল করো, আমাদের তাপমাত্রা বৃদ্ধির পর তামার বস্তুটার ক্ষেত্রফল হলো 19.65 মিটার স্কোয়ার, আর যে রিংটা দেওয়া আছে তার ক্ষেত্রফল 20 মিটার স্কোয়ার। রিংটার ক্ষেত্রফল বেশি আর তামাটার ক্ষেত্রফল কম, তার মানে প্রবেশ করানো যাবে, ওই কথাটাই বললাম। যে এটুর মান কম, ফলে কি হবে, রিংটা সহজে বলটি সহজে রিংয়ে প্রবেশ করানো সম্ভব। আর যদি 20 মিটার স্কোয়ার চেয়ে বেশি হতো তাহলে প্রবেশ করানো সম্ভব হতো না। সহজে হয়ে গেল, এটা সহজে বুঝতে পারলেই হয়ে গেল, অসুবিধা নেই। এবার আসি ক্যালোরিমিতির মূলনীতি। হ্যাঁ, ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ ক্যালোরিমিতি। কি বলা আছে, যদি গ্রহণ বা বর্জনের সময় কোনো তাপ নষ্ট না হয়, তবে বেশি তাপমাত্রার বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তু সে পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ তুমি মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা পাত্রে পানি রেখেছো, সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা কঠিন বস্তু এখানে ডুবিয়ে দিলে, তাহলে কি কঠিন বস্তুটা তাপ হারাবে, পানিটা তল পাত্র তাপ গ্রহণ করবে। তো কঠিন বস্তুটা যতটুকু তাপ বর্জন করবে পাত্র ততটুকু তাপ গ্রহণ করবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। মোট বর্জিত তাপ সমান মোট গৃহীত তাপ, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তোমাদের ক্যালোরিমিতি নিয়ে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে, পুরাতন দুটো ডিটেলস বোনাস। আমরা ক্যালোরিমিতি নিয়ে একটা আলোচনা অঙ্ক করতেছি। 10 গ্রাম পানিকে 4 ডিগ্রি সেলসিয়াস হতে 140 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করতে পানি কর্তৃক গৃহীত যেহেতু তাপটা এখানে গ্রহণ করেছে, গৃহীত সূত্র যে মানগুলো দেওয়া আছে আমরা বলে দিলাম।
গ্রহণের সূত্র mh ডেল্টা থিটা বলে দিলাম, মানটা বসিয়ে দিলাম। এত তাপ গ্রহণ করতেছে, 10 গ্রাম পানি 40 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করতে এত তাপ গ্রহণ করতেছে। আবার যদি আমরা এমন দিই যে 10 গ্রাম তামা তাপমাত্রাকে কমায় নিয়েছি 40 থেকে, পানিতে ডুবিয়ে দিলাম, তাহলে সে তাপ হারাবে, কতটুকু তাপ হারালো বা বর্জন করলো সে বের করে নিব। হ্যাঁ, মান বসিয়ে দিলাম, এত তাপ বর্জন করলো, তার মানে কঠিন বস্তুটা তাপ কম বর্জন করলো। আর এটা দুই বস্তু দিয়েছে, একটা তামা দিয়েছে, সেটা তাপটা বর্জন করতেছে, আর ওখানে পানি দিয়েছে তাপটা গ্রহণ করতেছে। যদি একই বস্তু হতো তাহলে দুটোর পরিমাণটা গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান হতো। গণনাঙ্ক স্ফুটনাঙ্ক উপর চাপের প্রভাব, effect of pressure on melting point and boiling point, পুনঃশীলী ভবন। হ্যাঁ, এটা পরীক্ষা খুব বেশি আসে। চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করা এবং চাপ হ্রাস করে পুনরায় কঠিন অবস্থায় আনাকে পুনঃশীলী ভবন বলে। এখানে তাপের কোনো উল্লেখ নাই, চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে করব, আবার তরলটাকে কঠিন রূপান্তর করব। খেয়াল করো, এখানে যদি খেয়াল করো তোমরা, এটা পরীক্ষার বাসায় নিজেরাই করতে পারো। হ্যাঁ, একটা বরফখণ্ড নেওয়া হয়েছে, আইস নেওয়া হয়েছে, কিছু একটা বস্তুর উপর উঠায় রাখা হয়েছে, একটা তার নিয়ে দুই পাশে ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে, এই ভারী বস্তুগুলো বরফটার উপর চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি করার কারণে ওই জায়গায়, যে জায়গায় চাপ সৃষ্টি করছে ওই জায়গাটায় বরফটা গলে যাবে, গলে গেলে তারটা নিচের দিকে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে তারটা একসময় এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, কিন্তু বরফটা আর ভাঙবে না, জোড়া লাগে যাবে। কেন? উপরে যখন যতই তারটা নিচে প্রবেশ করতেছে উপরেই, ততই কি হচ্ছে, চাপটা কমে যাচ্ছে। চাপটা কমে গেলে উপরে আবার বরফ জমে যাবে, উপরে আবার বরফ জমে, একসময় দেখো তারটা নিচে ছেদে চলে গেছে, কিন্তু বরফ আবার জমা লেগে গেছে। এখানে দেখো দুটা বরফখণ্ড আলাদা আলাদা দুই হাত দিয়ে একসাথে ধরে রাখা হয়েছে, কিছুক্ষণ পর যদি ছেড়ে দাও একটা হাত, দেখো দুইটা বরফখণ্ড একসাথে জোড়া লেগে গেছে। এই পরীক্ষাটা তোমরা সহজেই বাসায় করতে পারো। কিসের কারণে হচ্ছে? চাপের কারণে হচ্ছে। অর্থাৎ চাপ প্রয়োগ করে তরল হচ্ছে, ওটাকে আবার কঠিনে রূপান্তর করা যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবন বিভিন্নভাবে হতে পারে, কঠিন থেকে তরলে হতে পারে, তরল থেকে কঠিন হতে পারে। কিভাবে কঠিন বইয়ের ব্যাখ্যা আছে, করে নেবেন, আমরা সময় পাচ্ছি না। আমাদের বইয়ের সুপ্ত তাপ আছে, হ্যাঁ, বাষ্পীভবনের সুপ্ত তাপ আছে। সুপ্ত তাপ হচ্ছে একটা বরফ গলতেছে, সম্পূর্ণ না গলা পর্যন্ত তাপমাত্রা স্থির থাকতেছে। কিভাবে? এটা সুপ্ত তাপের কারণে হচ্ছে। এখানে বলা হয়েছে সুপ্ত তাপ কি বলছে, যে তাপ বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে, হ্যাঁ, অবস্থার পরিবর্তন ঘটে, তাকে সুপ্ত তাপ বলে। আর আমরা বলতে পারি যে পিতল মাটি বসে পানি রাখলে কোনটা বেশি ঠান্ডা থাকবে, এই প্রশ্নগুলো হয়। থার্মোমিটার পাত ব্যবহার করা হয় কেন, দুই টুকরো বরফ একসাথে জোড়া লেগে যায় কেন, এটা ব্যাখ্যা তোমরা পড়বে। বরফ কিনা সুপ্ত তাপ এত বলতে কি বুঝে, এটা দরকার নেই, আগের ভিডিওতে ছিল, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। তোমাদের এই ক্লাসটা বোঝার সুবিধার্থে যদি অসুবিধা মনে করো কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ, যদি অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যেটি দেখাইলাম। আর যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে কমেন্টে লেখার প্রয়োজন নেই। যাই হোক, অধ্যায় আমরা শেষ করলাম। ষষ্ঠ অধ্যায়ে তোমরা 176 থেকে 183 পৃষ্ঠা পড়বে, এটা পড়বে। আর পাশাপাশি বইয়ে যে দুটি ব্যাখ্যা নেই, আমি যে গাণিতিক সমস্যাগুলো দিলাম, এগুলো তোমরা ভালোভাবে বাসায় চর্চা করবেন। আমাদের যদি যারা লিখে নিচ্ছে বা শর্ট নিচ্ছে যারা নাও নাই, যদি অসুবিধা মনে করে জানাবে, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। 176 থেকে 183 পৃষ্ঠা পড়বেন। জীববিজ্ঞান খাদ্য পুষ্টি পরিকল্পনা করতেছিলাম, পঞ্চম অধ্যায় 102 থেকে 108 পৃষ্ঠায় পড়বে। এখানে অনেকগুলো বিষয় আছে। পুষ্টি উপাদানে কি শক্তির পরিমাণ কতটুকু, খাদ্য শক্তির পরিমাণ একক কিভাবে মাপবো, পুষ্টির উপাদানের তাপ শক্তি নির্ণয় কিভাবে করবো, পিএমআর এবং বিএমআই কি, একজন মানুষের শরীরে, একজন পুরুষের শরীরে অথবা মহিলার শরীরে বিএমআই কতটুকু প্রয়োজন, বের করার সূত্র আছে, পরীক্ষাও আসে। শরীরচর্চা বিশ্রাম কিভাবে নিব, আর সেই বিষয়ে সুন্দর ব্যাখ্যা আছে। 108 পৃষ্ঠার মধ্যে আছে, ভালোভাবে তোমরা সুন্দরভাবে পড়ে নেবে, মুখস্থ করে নেবে। পরবর্তী ক্লাস আমরা 5 তারিখে নেব। তো এই যেগুলো বর্ণনা আছে সেগুলো সুন্দরভাবে পড়ে, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি আগামী ক্লাসে বুঝিয়ে দেবো। আর পদ্ধতির এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। কোনো সমস্যা থাকলে আগামী দিন আমরা আলোচনা করবো। এই অধ্যায়টা আমরা শনিবারে পরীক্ষা নিব, তার মানে বুধবারে থাকতেছে সাধারণ গণিত পরীক্ষা, পরিমিতি, আর শনিবারে আমরা অর্থবিজ্ঞান এই অধ্যায়টা পরীক্ষা নিব।
যথারীতি তোমরা মেইলে পাঠিয়ে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।